বেনজির আহমেদ ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক, শিগগির হবে মামলা। রাজধানীর হাটে পর্যাপ্ত কোরবানির পশু শুক্রবার থেকে জমে ওঠার আশা, দামের বিষয়ে থাকবে নজরদারি। ঈদযাত্রায় ট্রেনের স্বস্তি, মহাসড়কে গাড়ির চাপ, নির্বিঘ্নে চলাচল নিশ্চিত, তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশ্বকাপে নেদারল্যান্ডকে 160 রানের টার্গেট দিল বাংলাদেশ, সাকিবের হাফ সেঞ্চুরি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124live। এছাড়াও সংবাদে আরও থাকছে, ঈদের দিন বন্ধ থাকছে মেট্রো রেল, টিকিটে ভ্যাট আরোপ বন্ধের চেষ্টায় কর্তৃপক্ষ। ঈদের দিন বন্ধ থাকছে মেট্রো রেল, টিকিটে ভ্যাট আরোপ বন্ধের চেষ্টায় কর্তৃপক্ষ। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বলে জানালেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। আরও জানিয়েছেন, কমিশনের তদন্ত টিম চাইলে মামলা হবে। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরপরই দেশজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। পরবর্তীতে দুদকের অনুসন্ধানে উঠে আসে অবৈধ সম্পদ অর্জনের নতুন তথ্য। আদালতের নির্দেশে 3 দফায় 100 একর জমি ও একাধিক ফ্ল্যাট জব্দ হয়েছে। গোপালগঞ্জ, মাদারীপুর, কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে আরও সম্পদের সন্ধান মেলার পরও বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা না হওয়ায় উঠেছে নানা প্রশ্ন। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে, মামলাও হবে। যেসব ক্রেডিবল এভিডেন্স পাওয়া গেছে সেটাকে আমাদের কাছে আপাতত মনে হচ্ছে অপরাধলব্ধ আয়, এটার যথেষ্ট বিশ্বাসযোগ্যতা হয়তো বা আছে, কিন্তু পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে এটা বোঝা যাবে। মামলা কখন হবে এটা কমিশন সিদ্ধান্ত নেবে। সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের ঘটনাকে ভয়ঙ্কর বলছেন দুদকের এই আইনজীবী। তিনি বলছেন, দুদক আইন অনুযায়ী যেগুলো অপরাধ ধরা হয় তার সব নজিরই আছে বেনজিরের। একজন সাবেক আইজিপির যেই কর্মকাণ্ড অপরাধলব্ধ আয়, এটা খুবই ডেঞ্জারাস। এটা আমি ব্যক্তিগত হিসেবে আমি হতাশ। সর্বোচ্চ পদে একজন পুলিশ বাহিনীর প্রধান এই ধরনের অপরাধলব্ধ আয়ের সঙ্গে কীভাবে জড়িয়ে গেলেন এবং কেন এত অপরাধলব্ধ তিনি তার পরিবারের জন্য করলেন, এটাই আসলে আমার মনে বিশাল প্রশ্ন। সম্পদ অর্জনের অনুসন্ধান চলার মাঝেই গত মাসে বেনজির পরিবার সহ দেশ ছাড়েন। দুদকের তলবে হাজির না হয়ে আলাদাভাবে 15 দিনের সময় নিয়েছেন তারা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতা কম। অনেকে হাটে এসেছেন দাম যাচাই। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে ক্রেতাদের মাঝে। বিক্রেতারা আশা করছেন শুক্রবার থেকে জমে উঠবে হাট। মাহমুদ হাসানের প্রতিবেদন। রাজধানীর 100 ফিটে অস্থায়ী এই পশুর হাটে ঢুকলেই নজরে আসবে বাহাদুর। প্রায় 1 টন ওজনের গরুটির মালিক দাম হাঁকছেন 17 লাখ টাকা। আমার গরুটার ওজন হলো 1 টনের কাছাকাছি, মোটা হয় 1 টনই হবে আর কি। ওর নাম হলো বাহাদুর। হাট জুড়ে গরু ছাগলের অভাব নেই, তবে অভাব ক্রেতার। ক্রেতা না থাকায় অলস সময় পার করছেন বিক্রেতারা। অবসরে নিচ্ছেন পশুগুলোর যত্ন। গরু প্রতি 20,000, 25,000, 30,000 লস খেতে আছে। আমি 9 লাখ টাকা চাইছিলাম, তো 5,02,000 টাকায় বেচেছি। ক্রেতারা দাম বলছে 10-15, আমার টার্গেট 20-25। বিক্রি করেছি 2,05,000, 25,000 পর্যন্ত লাভ হবে। হাটের অন্যতম আকর্ষণ মহিষ। মার্বেল চোখের জন্য বিখ্যাত নীলিরাভি জাতের মহিষ উঠেছে হাটে। আমরা 4টা মোষ নিয়ে এসেছি, 4টার ভিতরে আজকে একটা বিক্রি হয়ে গেছে। আমরা ওটা বিক্রি করেছি 3.5 লাখ টাকায়। ওই 4 নম্বর মোষটা সেম এরকমই আচ্ছা, এটা বিক্রি হয়ে গেছে। আমরা দাম দিয়েছি 4.5 লাখ এবং 5 লাখ। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে ক্রেতাদের মাঝে। যারা কিনছেন দাম নিয়ে সন্তুষ্ট তারা, তবে খুশি হতে পারছেন না ক্রেতারা। হাটে গত 3 দিন ধরে আসতেছি, আজকেও আসলাম।
তো গরুর দামটা মানে ওনারা এখন ছাড়তেছে না, দাম বেশি যাচ্ছে। হাটে অবশ্য গত 3 দিন যাবত ঘুরতেছি, তো সেই হিসাবে এটা আমরা গতকালকেও দাম বলে গেছিলাম, 2 লাখ বলে গেছিলাম, ওনারা দিতে রাজি হয়নি। তো আজকে এসে 2,05,000 বললাম, তো ওনারা রাজি হলো। গরু কত দিয়ে কিনছো? জানি না, গরুর সাথে বল খেলবো। বিক্রেতারা আশা করছেন ছুটি শুরু হলেই শুক্রবার থেকে জমে উঠবে হাট। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। চাহিদার চেয়ে যোগান বেশি থাকায় বাজারে কোরবানি পশুর দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। যারা এসব করবে তাদের উপর নজরদারি থাকবে, এসব কথা বলেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এবার পশুর চাহিদা 1,07,00,000, প্রস্তুত আছে 1,30,00,000 গরু, ভেড়া ও ছাগল। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুরগির খাদ্যের দাম বেশির অজুহাতে ডিমের দাম বাড়ানোর ঘটনা কিছুতেই বরদাস্ত করা হবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে বৈঠক করে দাম বেঁধে দেওয়া হবে। মিঠাপানি মাছ আহরণে চীনকে টপকে দ্বিতীয় অবস্থানে আসা বাংলাদেশের মৎস্য উৎপাদনের উন্নতিকে নির্দেশ করে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রয়োজনে আমরা তাদের সঙ্গে আবার বসে তাদের একটা ডিমের উৎপাদন কত করতে কত খরচ হয় এবং সেটা তাদের লাভ কত নেবে তারা, তারপরে তাদের সেই দাম ফিক্স আপ তারা করবে। যেমন আরও 22 লক্ষ পশু বাড়তি আছে। এই গরু তো আমার যোগান আছে, এই গরু তো আমার সরবরাহ করার মতো মজুদ আছে। তো সুতরাং যারা বিক্রি করবে তারা তো এই বাজারের উপর একটা চাপ সৃষ্টি হবে। তো সেই জায়গায় তখন এই যে যারা আজকে কৌশলে বা নানান ছলচাতুরির মধ্যে দাম হাঁকাচ্ছে, ওদের মাথায় হাত পড়তে বাধ্য। কোরবানির পশুর হাটে চাঁদাবাজি বরদাস্ত করা হবে না জানিয়ে সড়কে হাট না বসানোর আহ্বান জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা হবে বলেও জানান পুলিশ প্রধান। এছাড়া ঈদের জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক রয়েছে বলে জানান আইজিপি। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা পরিদর্শনে গাবতলী বাস টার্মিনালে আসেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পরে তিনি গাবতলী পশুর হাট পরিদর্শন করেন, কথা বলেন গরু ব্যবসায়ীদের সঙ্গে। এ সময় আইজিপি গণমাধ্যমকে বলেন, ঈদুল আজহায় সড়কে দ্বিমুখী চ্যালেঞ্জ থাকলেও আইন শৃঙ্খলার বিভিন্ন ইউনিট কাজ করছে। কোরবানির পশুর গাড়ি সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া থামানো যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও চাঁদাবাজির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন আইজিপি। কোরবানির পশুবাহী গাড়ি যাতে যথাযথভাবে নিরাপদে যেতে পারে, এই জন্য আমরা আমাদের ব্যবস্থা রেখেছি সারা রাস্তায়। আপনারা লক্ষ্য করবেন যে আমাদের পুলিশ ফোর্স ইতোমধ্যেই আমাদের ডেভেলপমেন্ট হয়েছে। সড়কে মেয়াদোত্তীর্ণ গাড়ি চালালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে আইজিপি বলেন, মহাসড়কে নছিমন করিমন চলবে না। অজ্ঞান পার্টি, মলম পার্টি, প্রতারক, চাঁদাবাজ এবং অতিরিক্ত হাসিল আদায়কারী বিষয়ে কোনো প্রশ্নের উদ্রেক হলে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নিব। অজ্ঞান পার্টির প্রতারক চক্র, চাঁদাবাজ, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সকলকে নির্দেশনা দিয়েছি। ঈদকে কেন্দ্র করে জঙ্গিদের বিষয়ে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা আমাদের সকল সাইবার ক্রাইম এবং আমাদের এই জঙ্গি সেল প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা ইউনিটে, ছোট ছোট আমাদের যে ইউনিট আছে প্রত্যেকেই সচেতন আছে, সবাই আমরা সতর্ক আছি। এদিকে সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। এ সময় তিনি বলেন, বাস, লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা জানেন যে এবছর রেল লাইনের দূরপাল্লার যাত্রীদের যে টিকিট, সেই টিকিট 100% অনলাইনে বিক্রি হয়েছে। ঈদে চলাচলের সময় অপরিচিত লোকের দেয়া কিছু না খাওয়ার আহ্বান জানান তিনি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। ঈদ আনন্দযাত্রার দ্বিতীয় দিনে রাজধানী থেকে সারা দেশে ছুটে চলছে যাত্রীবাহী বাস, ট্রেন। মহাসড়কের যানজট না থাকায় নির্বিঘ্নে সময় মতোই বাড়ি পৌঁছাচ্ছেন যাত্রীরা। কমলাপুর থেকে নির্ধারিত সময় ছাড়ছে ট্রেন। মানিক শিকদারের রিপোর্ট। ঈদ যাত্রার দ্বিতীয় দিন
ব্যস্ত নগরে কর্মজীবীরা বাড়ির পথে পরিবারের সাথে আনন্দ ভাগ করে দিতে। রাজধানী সায়েদাবাদ, গাবতলী, মহাখালী টার্মিনাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছুটছে যাত্রীবাহী বাস। যানজটমুক্ত মহাসড়কে খুশি যাত্রীরা, তবে অতিরিক্ত ভাড়া নেওয়ারও অভিযোগ আছে। ভাড়া 1400 টাকা চাচ্ছে, আগে গেছিলাম 600-700 টাকা দিয়ে। আমি যাব রাজশাহী, তো রাজশাহী ভাড়া যাচ্ছে 1200 টাকা। এটি কমলাপুর স্টেশনের সকালের চিত্র। দুই একটি ট্রেন ছাড়া প্রায় সব ট্রেনই ছাড়ছে সময় মেনে। ঢোকার পরে দেখলাম যে আশেপাশে এমনিতে কোনো ঝামেলা নাই, আর ট্রেন তো 11:30 ছাড়ার কথা, এখন 1 মিনিট বাকি আছে। বাড়িতে যাব না, আমি বাড়িতে যাচ্ছি, ঈদ করতে যাচ্ছি। এখন আবার যাচ্ছে এই বাসাতে, তখন মনে হচ্ছে একটা ঈদ ফিল আসছে। বাড়িতে গেলে দাদা দাদি সবার সাথে দেখা হয়, অনেক ভালো লাগে। গ্রামে কাটতে অনেক ভালো লাগে। সিট না পেয়ে অনেকেই টিকিট কেটে দাঁড়িয়ে যাচ্ছেন। শিডিউল নিয়ে অভিযোগ না থাকলেও যাত্রী সেবার মান বৃদ্ধির তাগিদ যাত্রীদের। অনেকে টিকিট পেয়েছে, যারা টিকিট পায়নি তারা দাঁড়িয়ে যাচ্ছে। তবে আমার মনে হয় এটা একটা প্রপোর্শন ঠিক করে দিলে ভালো। ট্রেনের পরিবেশ এখন আছে মোটামুটি, এরকম বলা যাচ্ছে না। ট্রেনটার কন্ডিশনটাই আগে অনেকদিন পরে যাচ্ছে, তো মনে হচ্ছে একটু খারাপ। আর রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, আগের তুলনায় বেড়েছে সেবার মান। ঈদ যাত্রায় এবার অতিরিক্ত 12টি বিশেষ ট্রেন চলছে। সবগুলো ট্রেনই যথাসময়ে যথা নিয়মে নিরাপদে ছেড়ে গেছে। বাংলাদেশ রেলের সক্ষমতা সবটুকু আমরা প্রয়োগ করেছি, ব্যবহার করেছি, যেন সম্মানিত জনসাধারণ তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন। পুলিশ প্রধান কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতির কথা জানান। যাত্রীদের নিরাপত্তায় আন্তনগর গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাপথে রেলওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাত্রী সাধারণ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। হয়রানির মুখে পড়লে 999 নম্বরে জানানোর অনুরোধ পুলিশ প্রধানের। প্রয়োজনে 999-এ ফোন করে আপনি বলুন আপনি কোথায় সমস্যা হয়েছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কোরবানি ঈদের দিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে চালু হতে যাওয়া 9টা থেকে 5টা নতুন অফিসের সময় বদলে যাচ্ছে। মেট্রো রেলে চলাচলের সময় সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, প্রস্তাবিত বাজেটে টিকিটের উপর ভ্যাট আরোপের বিরুদ্ধে ডিএমটিসিএল যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ভ্যাট স্থগিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সরকারি অফিস সময়ের সাথে সামঞ্জস্য রাখতেই পিক অফ পিক আওয়ার সমন্বয় করে মেট্রো চলবে 19 জুন থেকে। পিক আওয়ারে 8 মিনিট, অফ পিক আওয়ারে 15 মিনিট পরপর থামবে মেট্রো রেল। সকালে স্পেশাল অফ পিক আওয়ার 10 মিনিট পরপর, হেডওয়ে ঠিক থাকবে। উত্তরা থেকে মতিঝিল সকাল 7টা 31 মিনিট থেকে 11টা 36 মিনিট এবং দুপুর 2টা 25 মিনিট থেকে রাত 9টা পিক আওয়ার। একইভাবে মতিঝিল থেকে উত্তরা উত্তর অংশে সকাল 8টা থেকে দুপুর 12টা 8 মিনিট এবং দুপুর 3টা 5 মিনিট থেকে রাত 9টা 12 মিনিট পিক আওয়ার। পিক আওয়ার থাকলে যাত্রীরা যাতায়াত করতে পারবে না, একটা বড় অসুবিধা হবে। সেটা মাথায় রেখে আমরা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যে সকালে যে স্পেশাল অফ পিক আওয়ার ছিল, অর্থাৎ 7টা 10 থেকে 7টা 30, এটা ঠিকই থাকবে। তারপরে ছিল 7টা 31 মিনিট থেকে 11টা 36 মিনিট পর্যন্ত আমরা পিক আওয়ার রেখেছিলাম। মতিঝিল থেকে উত্তরাতে আমরা শেষের দিকে দেখবেন যে একটু সময়টা আমরা বৃদ্ধি করেছি, কারণ মতিঝিলে অনেক প্রাইভেট অফিস আছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার বন্ধ তো থাকছেই, আর শনিবার ব্যতীত অন্যান্য সরকারি ছুটির দিনে মেট্রো সংখ্যা কমিয়ে হেডওয়ে 15 মিনিট ও 12 মিনিট করা হয়েছে, যাতে বিদ্যুতের সাশ্রয় করা যায়। নতুন রেস্ট্রিকশন হলো যে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়া, তারপরে এটা কুরবানির ছোট পশুও হতে পারে, তার সাথে সাথে কাঁচা মাংস অথবা রান্না করা মাংস, এগুলি বহন করা যাবে না। কথা বলেন বাজেটে ভ্যাট আরোপের বিষয় নিয়েও। যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য এটা বেয়ারেবল হয়, অর্থাৎ আমাদের যে আয়টা হবে এবং যে ব্যয়টা হবে তার ভিতরে একটা ব্যালেন্স করা যায়, সেই চাপটা এখন আমরা জনগণের উপরে দিচ্ছি না। আমরা আশা করি এবং প্রত্যাশা করি সরকার হয়তো যাত্রীদের দিকে খেয়াল রাখবেন। এখনও প্রত্যাশা করি যে ভ্যাট আরোপিত হবে না। তবে অপব্যবহার রোধ করতেই ফার্মগেটের শহীদ আনোয়ারা পার্ক ছেড়ে দিতে চায় না মেট্রো কর্তৃপক্ষ। পার্ক রেখেই কিভাবে এর সঠিক ব্যবহার করা যায় এ নিয়ে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের ৬ লেনের ২০ কিলোমিটার মহাসড়ক প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রশাসনের কর্মকর্তারা আশা করছেন ঈদুল আজহা উপলক্ষে ঘরে ফেরা উত্তর দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত এবার স্বস্তিদায়ক হবে। দ্রুত গতিতে চলছে ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের কাজও। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা রিপোর্ট, জানাচ্ছেন রহমান রনু। সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন প্রকল্পের আওতায় এলেঙ্গা হাটিকুমরুল রংপুর ১৯০ কিলোমিটার ৬ লেন মহাসড়ক নির্মাণের কাজ চলছে। প্রকল্পে মোট ব্যয় ১১,৮৮১ কোটি টাকা। এর মধ্যে ৭৯৩ কোটি টাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় গোলচত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত ১৯.৮ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ ২০২২ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তবে নানা জটিলতায় ২ দফা মেয়াদ বেড়ে প্রকল্পটি এখন শেষ পর্যায়ে। এখন চলছে ঝাওয়েল ফ্লাইওভার ও সয়দাবাদে আন্ডারপাস নির্মাণ। এছাড়া উত্তর দক্ষিণাঞ্চলের ২২ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়কে যেন ঈদযাত্রায় কোনো রকম ভোগান্তি না হয় সেজন্য অন্যান্য কাজও দ্রুত শেষ করার চেষ্টা চলছে বলে জানালেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এ মাসের ১০ তারিখের মধ্যে সেগুলো সম্পন্ন হবে। তো আশা করছি বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল পর্যন্ত এই অংশে কোনো জ্যাম ছাড়াই নির্বিঘ্নে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ধর্মীয় মানুষ যাতায়াত করতে পারবেন। শুধুমাত্র ঝাওয়েল ব্রিজ অংশ যেটার কাজ চলমান রয়েছে সেটার ২ পাশ দিয়েই ইতিমধ্যে আমরা গাড়ি যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছি। রংপুর আসে পাবনা অঞ্চলে ৩টি মহাসড়ক হয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল রোড বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে প্রতিদিন রাজধানী সহ সারা দেশে যাতায়াত করে ১৮ থেকে ১৯,০০০ বাস, ট্রাক সহ অন্যান্য যানবাহন। বর্তমানে এই মহাসড়ক ৬ লেনে সংযুক্তের কাজ শেষের দিকে। তাই এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন পরিবহন চালকরা। কারণ আগের তো অনেক পরিবেশ ভালো হয়েছে আর কি রাস্তাঘাটে। এবার ইনশাল্লাহ মনে হয় আমরা ভালোভাবে গাড়ি চালাতে পারবো। রোডঘাট আগের দিনে ভালোই ক্লিয়ার হয়েছে। মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখতে প্রশাসনের যথাযথ উদ্যোগ চান যাত্রী ও স্থানীয়রা। গাড়িগুলো অনেক সময় যানজট লেগে থাকছে, বলে ২৪ ঘন্টায় জাম লেগে থাকছে। এখন অতটুকু না, রাস্তাঘাটে যে উন্নত হয়েছে এখন অনেকটা ভালো হয়ে গেছে রাস্তাঘাট। যদি ঠিক মতো দেখলে জায়গা মনে করেন যে আছে, যদি নজরদারি রাখে তাহলে মনে করেন বেশি যানজট হবে। ঈদের আগে ও পরে মহাসড়ক যানজটমুক্ত ও নিরাপদ রাখতে জেলা পুলিশ এখন থেকেই প্রস্তুতি নিয়েছে জানালেন কর্মকর্তারা। সাধারণ যাত্রীরা যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন সেই লক্ষ্যে আমরা রমজান ঈদের চাইতেও আমরা বেশি ডিপ্লয়মেন্ট রাখছি। আমাদের এই ঈদের সর্বসাকুল্যে আমাদের ডিপ্লয়মেন্ট থাকবে প্রায় ৮০০ পুলিশ ডিপ্লয়মেন্ট থাকবে। সব মিলিয়ে ঢাকা উত্তরাঞ্চল রুটে এবারের ঈদ যাত্রা ভোগান্তি মুক্ত হওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। রহমান রনু, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মিয়ানমারে গোলাগুলির জোরে সেন্ট মার্টিনে যোগাযোগ বন্ধ, বিকল্প রুটে খাদ্যপণ্য পাঠানোর আশ্বাস। চ্যালেঞ্জের মুখে ভবিষ্যৎ ফ্রিল্যান্সিং পরবর্তী প্রযুক্তির সঙ্গে দক্ষ জনবল গড়ে তোলার দাবি। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আল হামুদি। সকালে গণভবনে এই সাক্ষাতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয়। বাংলাদেশে স্থিতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক ধারাবাহিকতা আছে উল্লেখ করে নিরাপদ বিনিয়োগে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউএর রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও আর্থসামাজিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নির্ভরযোগ্য নেতৃত্বের প্রশংসা করেন। সাক্ষাতে বাংলাদেশের ইউএই দূতাবাস ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের টেকনাফ সীমান্তের নাফ নদীর মোহনায় মিয়ানমার থেকে ছোঁড়া গুলিবর্ষণের জোরে সেন্ট মার্টিনে নৌ রুটে যোগাযোগ বন্ধ রয়েছে। গত ৮ দিন ধরে ট্রলার, স্পিডবোট সহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপে খাদ্যসহ নিত্যপণ্য সামগ্রীর সংকট দেখা দিয়েছে। কক্সবাজার প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। নাফ নদীর মোহনায় মিয়ানমার থেকে ছোড়া গুলিবর্ষণের জেরে টেকনাফ সেন্ট মার্টিন রুটে ট্রলার, স্পিডবোট সহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, ৮ দিন ধরে নৌযান চলাচল বন্ধ রয়েছে, যাতায়াত করা যাচ্ছে না, ফলে খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হচ্ছে।
গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই নাফ নদীর মোহনায় নাইক্ষংদিয়া পয়েন্টে মিয়ানমার থেকে গুলি ছোড়া হচ্ছে। মিয়ানমারের মংডু জেলার ওই এলাকা এখন আরাকান আর্মির দখলে বলে জানা গেছে। টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে চলাচলকারী ট্রলার লক্ষ্য করে বারবার গুলি ছুড়েছে মিয়ানমারের ওপার থেকে। এসব ঘটনায় আতঙ্কিত হয়ে ট্রলার এবং স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে ট্রলার মালিক সমিতি। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন জানান, বিকল্প পথে কিভাবে খাদ্য সামগ্রী এবং যাতায়াতের ব্যবস্থা করা যায় সেটা নিয়ে ভাবা হচ্ছে। সেন্ট মার্টিনে প্রায় 10,000 মানুষের বসবাস। তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ট্রলার যোগে আনা নেয়া করতে হয় টেকনাফ থেকে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বগুড়া এফআইসি ব্যাংকের একটি উপশাখার সিন্দুক ভেঙে 29,40,618 টাকা চুরি হয়েছে। বুধবার রাতে কোনো এক সময় শহরতলির মাটিডালি বিমান মোড়ের উপশাখায় চুরির ঘটনাটি ঘটে। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সার্ভার ডাউনের কারণে মূল ফটকে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ বলে পোস্টার লাগানো ছিল। পুলিশ জানায়, ব্যাংকের কার্যক্রম শেষ করে সিন্দুকে 29,40,618 টাকা রেখে যান কর্মকর্তারা। সকালে ব্যাংকে এসে সিন্দুকটি ভাঙা অবস্থায় দেখতে পান কর্মকর্তা কর্মচারীরা। পরে তারা পুলিশে খবর দেন। চুরির সাথে জড়িতদের শনাক্তের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি, রোবোটিক্স সহ উন্নত প্রযুক্তির কারণে চ্যালেঞ্জের মুখে ফিউচার ফ্রিল্যান্সিং। চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে পরিবর্তিত প্রযুক্তির সাথে দক্ষ জনবল গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। একই সঙ্গে রেমিট্যান্স অর্জনকে প্রাধান্য দেওয়ার পরামর্শ তাদের। আদিত্য মামুনের রিপোর্ট। প্রযুক্তির পালে নতুন হাওয়ায় বদলে যাচ্ছে বিশ্ব। কৃত্রিম বুদ্ধিমত্তা নেতৃত্ব দিচ্ছে বিজ্ঞানের নতুন আবিষ্কার, উদ্ভাবনে। পরিবর্তিত হচ্ছে আয়ের পথ। সৃজনশীল কিংবা দাপ্তরিক কাজকর্মে দাপট স্বয়ংক্রিয় প্রযুক্তির। তাই তো হুমকির মুখে অনেক পেশার সাথে ফ্রিল্যান্সিংও। সংশ্লিষ্টরা বলছেন, নতুন পৃথিবী প্রযুক্তি ঘনিষ্ঠ বলে কর্মহীন হয়ে পড়তে পারে বৃহৎ জনগোষ্ঠী। তবে ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সারদের এসব প্রযুক্তিকে সহায়ক হিসেবে নিয়ে ব্যবহার জানতে হবে। নতুন আরেকটা যদি স্কিল যদি দরকার হয়, ওনাদেরকে সেটা শিখে নিতে হবে। কারণ ওনারা তো অলরেডি ফাইটার, ওনারা অলরেডি লার্ন করেছেন এবং আর্ন করছেন লার্ন করে। হ্যাঁ, তো ওনারা কিন্তু অলরেডি জানেন প্রসেসটা, যে লার্ন করে কিভাবে মার্কেট থেকে হচ্ছে যে ওনারা কাজটা নিতে পারেন বা পেমেন্টটা পেতে পারেন। কর্মসংস্থান নিশ্চিতে সন্তুষ্ট না থেকে কিভাবে ভোক্তার বৃত্ত থেকে বের হয়ে উদ্যোক্তা উদ্ভাবকে পরিণত হওয়া যায়, তারও পরামর্শ এই প্রযুক্তি বিশেষজ্ঞের। একটা জিনিস শিখেই ওটা দিয়ে একদম লাইফ শেষ করে ফেলবেন, সেরকমটা ভেবে বসে থাকলে হবে না। বিশেষ করে ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তির সেক্টরে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রযুক্তি আসছে, পরিবর্তন আসছে। সেটির সাথে সাথে নিজেকে কিন্তু খাপ খাইয়ে নিতে হবে বা নিজেকেও পরিবর্তিত করতে হবে। শুধু ঝাঁ চকচকে ভবন নির্মাণ নয়, বরং প্রশিক্ষণ, দক্ষতা ও জ্ঞান অভিজ্ঞানে পারঙ্গম কর্মী বাহিনীর জন্য অবকাঠামো ও উচ্চগতির ইন্টারনেটের বিকল্প দেখছেন না এই প্রযুক্তিবিদ। কানেকশনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে সুবীর নখরেখের মতন একটা লোক লাগবে যে ওখানকার মানব সম্পদকে তৈরি করবে। সেই প্রযুক্তি ব্যবহার সম্পর্কে সচেতনতা আমরা তৈরি করি নাই। এই জায়গাটার ক্ষেত্রে মূল ভূমিকাটা ছিল তথ্য প্রযুক্তি বিভাগের। আপনি ইনফ্রাস্ট্রাকচার দেবেন, ইনফ্রাস্ট্রাকচার না দিলে সে তো ওইটা ব্যবহার করতে পারবে না। একই সাথে আপনি প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করবেন। প্রকল্প নির্ভর নয়, ফ্রিল্যান্সিং খাতকে বিবেচনা করতে হবে অর্থনীতির চালিকা শক্তি হিসাবেও। সেজন্য এখন থেকেই যাবতীয় সুবিধা নিশ্চিতের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি করতে ফ্রিল্যান্সারদের প্রমোট করারও পরামর্শ তার। যদি আমরা এই কাজটা করতে পারি, তাহলে আরেকটা অসাধারণ কাজ হবে। সেটা হচ্ছে, আমাদের যেহেতু জনসংখ্যা বেশি আছে, সেই হেতু এই জনসংখ্যা তার মেধা দিয়ে যে পরিমাণ রপ্তানি করতে পারবে, এটি গার্মেন্টস কখনো টাচ করতে পারবে না। তিনটি শিল্প বিপ্লবের সুফল না পেলেও চতুর্থ শিল্প বিপ্লবকে কাজে লাগাতে চায় সরকার। প্রযুক্তি খাত থেকে 2025 সালে যে $5 বিলিয়ন রপ্তানি আর লক্ষ্যমাত্রা আছে, তাও নির্ভর করছে ফ্রিল্যান্সারদের উপর। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এবার বিকাশ ঈদ কেনাকাটা।
ঈদের সাজসজ্জায় মেয়েরা বেশ সচেতন, আর স্বাচ্ছন্দ্যে প্রসাধনী কিনতে বিকাশ দিচ্ছে পেমেন্ট 10% ক্যাশব্যাক। মিনালা দিবার রিপোর্ট। বিভিন্ন উৎসবে মেয়েদের সাজসজ্জা থাকে জমজমাট। জামা জুতা পরলেই তো হবে না, মনের মতো সাজতেও হবে। আর ঈদের দিনে নিজেকে আকর্ষণীয় করে তুলতে প্রয়োজন নানান রকম প্রসাধনী। রাজধানীর গুলশান 2-এর গুলশান পিঙ্ক সিটি শপিং সেন্টারে গুডিস ডিলের শোরুমে ঈদকে সামনে রেখে ইউএস এবং ইউকের নামি দামি সব ব্র্যান্ডের সাজ প্রসাধনী বাজারে এনেছে তারা। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি ওয়াশ, মেকআপ আইটেম সহ আরও নানান পণ্যের সমাহার শোরুমটিতে। আমাদের গুডিস ডিলে হচ্ছে আপনি 100% অথেন্টিক ব্র্যান্ড কসমেটিক্সগুলো পাবেন। আমাদের এখানে মেইনলি ইউকে আর ইউএস এর প্রোডাক্টগুলো রাখা হয়। এখানে আপনি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ আইটেম, অল আইটেমগুলোই পাবেন। লিপস্টিক, ব্লাশন, ফাউন্ডেশন, কনসিলার, কাজল, মাস্কারা, আইশ্যাডো, শ্যাম্পু, বডি লোশন সহ আরও নানান কিছু আছে শোরুমে। আর গুডিস ডিলে প্রসাধনী কেনাকাটায় বিকাশে দাম পরিশোধে 10% পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। আমাদের গুডিস ডিলে কসমেটিক্স আইটেমের সব কিছু পাওয়া যায়, ফাউন্ডেশন থেকে শুরু করে হাই এন্ডের সকল কিছু পাওয়া যায়, এবং আমাদের স্কিন কেয়ারও আছে। পছন্দের পণ্য কেনার পাশাপাশি বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক পেয়ে খুশি ক্রেতারা। ঈদের কিছু শপিং করলাম আর কি, ব্লাশন, এই হাইলাইটার এগুলি আর কি কিনলাম। বিকাশে পেমেন্ট করেছি, 5% আর কি ক্যাশব্যাক পেয়েছি, খুব ভালো লাগছে। আর ওনাদের প্রোডাক্টগুলো এত ভালো হয় যে ইউজ করে একদম স্যাটিসফাই। অফারটি চলবে ঈদ পর্যন্ত। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসের 7 বছর এখনো ঝুঁকি নিয়ে পাদদেশে বসবাস। গাজায় মারাত্মক অপুষ্টিতে 8,000 শিশু, মৃত্যু ঝুঁকিতে 3,000-এরও বেশি। সবই হবে বাসায় বসে। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। যশোর সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। বৃহস্পতিবার সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনীর কোর অফ সিগন্যালসের একটি চৌকস দল সামরিক রীতিতে মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে। আনুষ্ঠানিকতা শেষে জেনারেল SM শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে তার বিদায়ী বক্তব্য রাখেন। এর আগে সেনাবাহিনীর প্রধান যশোর সেনানিবাসে পৌঁছালে তাকে স্বাগত জানান GOC 55 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর। এছাড়া যশোর এরিয়ার সকল পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ করেন এবং সবার সাথে মত বিনিময় করেন সেনাবাহিনী প্রধান। রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ধসের 7 বছর পরও নতুন বাড়িঘর গড়ে সেই মৃত্যুকূপেই বাস করছেন হাজারো মানুষ। 2017 সালের 13 জুনের ওই মর্মান্তিক দুর্যোগে মাটিচাপা পড়ে প্রাণহানি ঘটে 5 সেনা সদস্য সহ 120 জনের। স্বজন হারানোর ক্ষতচিহ্ন বয়ে বেড়ানো মানুষেরা বলছেন, প্রশাসন পুনর্বাসন না করায় ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশেই থাকতে হচ্ছে তাদের। রাঙ্গামাটি প্রতিনিধি সত্রং চাকমার রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। প্রবল বৃষ্টিতে ভয়াবহ সেই পাহাড় ধস, মাটি চাপা পড়ে মৃত্যুর মিছিল। 120 জনের প্রাণহানি সহ এত ক্ষয়ক্ষতির 7 বছর পেরিয়ে গেলেও ঝুঁকিতে থাকা লোকজনকে আজও পুনর্বাসন করা হয়নি। বরং পাহাড়ের পাদদেশে ভাজে ভাজে নিত্য নতুন ঘরবাড়ি গড়ে মৃত্যুকূপে ঝুঁকিপূর্ণ বসবাস। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং ও স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন, কিন্তু এ নিষেধাজ্ঞা মানছেন না তারা।
রাঙামাটি পৌরসভার শিমুলতলী, রূপনগর, সিলেটপাড়া সহ অন্তত ২৯টি স্থানকে পাহাড় ধসের জন্য ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন। নানিয়ারচর, কাউখালী সহ কয়েকটি উপজেলার পাহাড়েও ঝুঁকিপূর্ণ বসবাস আরও ১৫,০০০-এর বেশি পরিবারের। ২০১৭ সালের পর থেকে আমরা এখন নিজেরা একটু সেফটি থাকি, আশ্রয় কেন্দ্রে যাই, সতর্ক থাকি। আমরা যে পাহাড়ের আনাচা কানাচে আসি, আমরা একটু ভয় লাগে। যেখানে দেখছেন হয়তো আকাশের পরিস্থিতি খারাপ হয়, তখন আমরা একটা নিরাপদ স্থানে চলে যাই। বেশি বৃষ্টি কাতলা হলে সব চলে যায় বিএম কলেজে, ওখানে যাই থাকি, আসতাম নেই আর কি। আবার বৃষ্টির সুযোগ আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আবার আসি। প্রাকৃতিক দুর্যোগকালে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং পাহাড়ের পাদদেশে বাড়িঘর নির্মাণে প্রশাসনের নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি প্রয়োজন সচেতনতাও। আমরা কোনো অভিযোগ পাই যে নতুন করে বসবাস করছে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এবং যারা পাহাড়ের মালিক, তারা যদি কাউকে কীভাবে আশ্রয় দেয় বা ঘর নির্মাণ করে কাউকে থাকতে দেয়, তাহলে আমরা সে বিষয়ে আইনগত ব্যবস্থা নিব। পাহাড় ধসের মৃত্যু ঝুঁকি এড়াতে নিরাপদ পুনর্বাসন চান এখানকার বাসিন্দারা। রত্না সামান, ২১শে টেলিভিশন। এবারে বাণিজ্য সংবাদ। বাজেটে অপ্রদর্শিত এবং কালো টাকা সাদা করার প্রস্তাব অযৌক্তিক বলে মনে করে বাংলাদেশ গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। রাজধানীর একটি হোটেলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে শিল্প খাতে অনেক সুবিধা হ্রাস করা হয়েছে অভিযোগ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গ্যাস, বিদ্যুৎ সংযোগ এবং ব্যাংক ঋণ বন্ধ হওয়ার সিদ্ধান্তে শিল্প প্রতিষ্ঠান সংকটে পড়বে বলে আশঙ্কা করেন বিজিএপিএমই এর সভাপতি। নতুন বন্ড লাইসেন্স ফি কমানো, জ্বালানি সাশ্রয় বাতির উপর ভ্যাট কমানোর দাবি জানিয়েছে সংগঠনটি। তাছাড়া ব্যাংক খাত থেকে সরকারি ঋণ বাড়ানোর শিল্প উদ্যোক্তারা সংকটে পড়বে বলে মনে করে বিজিএপিএমই এর সভাপতি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও T360 ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসিক মোহাম্মদ আলী এবং T360 ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার ও সিইও ফাহিম শাহরিয়ার রাতুল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এই চুক্তির ফলে T360 ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এজেন্সিরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে তাৎক্ষণিক গ্রাহকদের টিকিট ইস্যু করতে পারবে। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান শাহ ও সিরাজুল ইসলাম, T360 ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সিএফও চৌধুরী মোশতাক আহমেদ, ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষ করছে রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বেনজির ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক, শিগগিরই হবে মামলা। রাজধানীর হাটে পর্যাপ্ত কোরবানির পশু শুক্রবার থেকে জমে ওঠার আশা, দামের বিষয়ে থাকবে নজরদারি। এই যাত্রায় ট্রেনের স্বস্তি, সড়ক মহাসড়কে গাড়ির চাপ, নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং বিশ্বকাপে নেদারল্যান্ডকে 160 রানের টার্গেট দিল বাংলাদেশ, সাকিবের হাফ সেঞ্চুরি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।